তো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। আগের দিন আমরা 4 পর্যন্ত করেছিলাম। তো যদি 5-এর 1 নম্বর অঙ্কটার দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই? বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো এখানে সেই কোনো মূলধনের 2 বছরের সরল সুদ দিয়েছে। 2 বছরের দিয়েছে সরল সুদ। টাইমটা হচ্ছে 2 বছর। আর আমাকে সরল সুদটা দিয়েছে আর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। এগুলো কিন্তু সব ইন্টারেস্ট। এটাও একটা ইন্টারেস্ট, এটাও একটা ইন্টারেস্ট। কত বছরের? না 2 বছরের। এই অঙ্কগুলো যখন করতে হয় তখন আমি বারবার করে বলেছিলাম যে আমাদের যে যদি আমি মোটামুটি একটা যদি স্কেচ করে নিই এখানে, যে আমার কতটা টাকা নিয়েছে আমি জানি না, তো আমাকে দুভাবে প্রসিড করতে হচ্ছে। একবার আমাকে প্রসিড করতে হচ্ছে সরল সুদের রেসপেক্টে, একবার আমাকে প্রসিড করতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের রেসপেক্টে। তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমরা জানি যে ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। তো যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স থাকে না, তো আমরা কি বলতে পারি এখানে? আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা, যে আমাদের এই 2 বছর মানে যে সরল সুদের ক্ষেত্রে এই লাস্ট এইখানে গিয়ে আমরা পেয়েছি কত না 8,400 টাকা সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে এসে পেয়েছি আমরা 8,652 টাকা। তো সরল সুদ মানে কি, সিম্পল ইন্টারেস্ট মানে কি, যে প্রত্যেক বছর আমার একই ইন্টারেস্ট আমি পাবো। তো এখানে যদি আমার ইন্টারেস্টটা 8,400 টাকা হয়, তাহলে একে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তার মানে আমার সরল সুদটা প্রথম বছরেও 4,200 টাকা হচ্ছে, দ্বিতীয় বছরেও 4,200 টাকা হচ্ছে। হিসেব আমাদের তাই বলে। এবার ফর দ্য ফার্স্ট ইয়ার, 1 ইয়ারের জন্য আমরা যেহেতু জানি যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এখানে যদি সিম্পল ইন্টারেস্ট 4,200 হয়, তাহলে এই ফর দ্য ফার্স্ট ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টটাও এটাই হবে, হিসেব তাই বলে। বাট ফর দ্য সেকেন্ড ইয়ারের জন্য এই 4,200 তো হচ্ছেই, প্লাস কি হবে না, এই যে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট যেটা ছিল সেই ইন্টারেস্টে অ্যাড হয়ে যায় প্রিন্সিপালের সঙ্গে, তার মানে এই টাকাটারও একটা ইন্টারেস্ট হবে। সেই দুটো সাম হয়ে তবে কত হয়েছে? 8652। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই, যদি কথাগুলো যদি লিখি আমরা এখানে, যেগুলো যেটা বুঝলাম এটাকে যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে জাস্ট এটা, যে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। তাহলে আমরা কি দেখবো এখানে? তাহলে 2 বছরের সরল সুদ কত দেখেছি? 8,400 টাকা। তাহলে সুতরাং 1 বছরের সরল সুদ কত হবে? 1 বছরের সরল সুদ হবে না, তো 8,400 কে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কত টাকা হয়? 4,200 টাকা। তাহলে সুতরাং প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটাও এটাই হবে, 4,200 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং এই 4,200 টাকার, এই যে এখানে ছবিটা যেটা দেখালাম, এই 4,200 টাকার এইখানে ইন্টারেস্টটা কত, কি করে ফাইন্ড আউট করতে পারি আমরা? 4,200 টাকার 1 বছরের সুদ
সেটা কত হবে? না ৮৬৫২ থেকে যদি আমরা ৮৪০০ টাকা বাদ দিই ২৫২ টাকা। হ্যাঁ না না, কারণ ৪২০০ ৪২০০ ৮৪০০, তাহলে বাকি যে টাকাটা থাকছে এখানে, তাহলে সেই টাকাটাই কোন টাকাটা? এই ৪২০০ টাকা সুদ। তাহলে কি হচ্ছে আমাদের এখানে? তাহলে আমরা কি পাচ্ছি? ৪২০০ টাকার ১ বছরের সুদ হচ্ছে এই টাকাটা। তাহলে ৪২০০ টাকা যদি ১ বছরের সুদ এই টাকাটা হয়, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? সুতরাং সুদের হার বের করে নিতে পারি। সুদের হার কি হবে? না, সুদের হার যেটা হবে, সুদের হারের যেটা সূত্র সেটা কি? 100i। তাহলে 100 ইন্টু আই বলতে ইন্টারেস্ট, সেটা কত? 252। নিচে পি বলতে কত? না ৪২০০ টাকা ইন্টু টি বলতে কত? 1। এত পার্সেন্ট। তো এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে যায়, এটাকে এটা ক্যান্সেল করলে হচ্ছে 6। তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম 6%। তাহলে আমাকে ফার্স্ট যে কোশ্চেনটা করেছিল সেই কোশ্চেনটার আনসারটা বোধহয় আমরা পাচ্ছি, যে এই দেখো এখানে যে বার্ষিক সুদের হার নির্ণয় করো, এইটা আমরা পেলাম, বার্ষিক সুদের হার। আরেকটা বের করতে বলেছি মূলধন, সেটা কোন মূলধন? এই যে টাকাটা এখানে ধার নেওয়া হয়েছিল, তাই তো, সেটা ফাইন্ড আউট করতে হবে। এবং সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করছি দেখো, এখানে আমরা কি দেখলাম? তাহলে যদি আবার এখানে চলে আসি, এই যে এখানে যেটা লিখেছি যে ১ বছরের সরল সুদ কত পাচ্ছি? ৪২০০ টাকা। তাহলে ১ বছরের সরল সুদ ৪২০০ টাকা, কত রেট অফ পার্সেন্টেজ? 6% রেটে। তাহলে যদি আমাদের এটা যদি আমরা করি এখানে, তাহলে এই জিনিসটা লিখতে পারবো 6% বার্ষিক, 6% সরল সুদের হারে ১ বছরের সুদ ৪২০০ টাকা হলে আসল কত হয়ে যাবে? আসল ইজ ইকুয়াল টু, সূত্র কি? 100 ইন্টু আই বাই আর ইন্টু টি। টি হচ্ছে ১ বছর। তো ৬ দিয়ে এটা কাটলে হচ্ছে সমান সমান এত টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে ৭০,০০০ টাকা হচ্ছে আমাদের আসল, আর 6% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, যেটা আমাদের চেয়েছিল। দেখো এখানে যে মূলধন চেয়েছিল আর বার্ষিক সুদের হার চেয়েছিল। এটা যদি সূত্র দিয়ে করো তোমরা একটু বড় হবে, আর যদি এরকম ভাবে বুঝে নিয়ে করো যে ডিফারেন্সটা কোথা থেকে হয় চক্রবৃদ্ধি সুদের, তাহলে তোমাদের অঙ্কটা সরল সুদের মধ্যেই হয়ে যাবে। আরেকবার বলছি অঙ্কটা, কোন মূলধনের ২ বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, শুধু চক্রবৃদ্ধি সুদ দিয়েছে কিন্তু, অর্থাৎ সুদ আসল দেয়নি। তো ২ বছরের সরল সুদ যদি ৮৪০০ টাকা হয়, তাহলে এখান থেকে আমরা তাহলে ২ বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে ১ বছরের সরল সুদ কত হবে? সরল সুদ মানে প্রত্যেকটা বছর একই টাকা সুদ হিসেবে, তাই সরল। যদি প্রথম বছর যদি ৫ টাকা সুদ হয়, তার পরের বছরে ৫ টাকা, তার পরের বছরে ৫ টাকা, তার পরের বছরে ৫ টাকা, এভাবে চলবে। তাহলে প্রথম বছরের সুদ পেয়ে যাচ্ছি আমি ৪২০০ টাকা, সরল সুদটাই ধরছি। তাহলে আমরা এটা জানি যে যতক্ষণ পর্যন্ত একবার সুদ আমরা ক্যালকুলেট না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা সুদের ওপরে সুদ তো নির্ধারণ করতে পারবো না। আর সুদের ওপরে সুদ নির্ধারণ করাটাই তো আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম বছরের জন্য আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। তাহলে সরল সুদ যদি ৪২০০ টাকা হয় প্রথম বছরের জন্য, তাহলে চক্রবৃদ্ধি সুদও কত হবে? ৪২০০ টাকাই হবে প্রথম বছরের জন্য। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? সরল সুদের ক্ষেত্রে ৪২০০ টাকা, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে সুদটা যেটা হলো তার আবার একটা সুদ হবে এখানে। তাই ৪২০০ টাকা এবং এই সুদটা যেটা হবে সেটা মিলিয়ে কত হয়েছে আমার? একটু বেড়ে গেছে, দেখতে পাচ্ছি। কত বেড়েছে? ২৫২ টাকা। ২৫২ টাকা, তাহলে কোন টাকাটা সুদ? এই ৪২০০ টাকাটা সুদ ২৫২ টাকা, তার জন্য ২৫২ টাকা বেড়ে যাচ্ছে। তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে ওই ৪২০০ টাকার, দেখো এখানে ৪২০০ টাকার তাহলে ১ বছরের সুদ কত হচ্ছে? ২৫২ টাকা। তাহলে ৪২০০ টাকার যদি ১ বছরের সুদ যদি ২৫২ টাকা হয়, তাহলে সুদের হার কত? সুদের হার সুদ 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। সেখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। যখনই আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম,
আবার এইখানটার দিকে যদি তাকাই যে 1 বছরের সুদ কত হয়েছে আমার 4,200 টাকা সরল সুদের ক্ষেত্রে, কত রেট অফ পার্সেন্টেজ 6% রেটে, তাই সেখান থেকে আমরা আসলটা বের করে ফেললাম 70,000 টাকা। তাহলে আমাদের আসল বেরিয়ে গেল 70,000 টাকা আর সুদের হার বেরিয়ে গেল 6%। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নাম্বার 2 কি বলছে দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6 কমপ্লিট 1/4% হারে হ্রাস পেয়েছে। স্যার 40,960 বেরিয়েছে। কোনটা? এটা? স্যার 40,960। ঠিক আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে আমার 3টে ফর্ম থাকে। একটা হচ্ছে আমাদের পাস্ট, একটা প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফিউচার। তা দেখতে হয় আমাকে যে এর মধ্যে আমাকে কোনটা দিয়েছে। এর অঙ্কটা পড়ে দেখো, বর্তমানে কোন সময়, তাহলে বর্তমানে মানে এই প্রেজেন্টটা দিয়েছে আমাদের 33750। কি বার করতে দিয়েছে আমাকে, ফিউচার না পাস্ট, সেটা প্রশ্ন পড়ে আগে দেখো। থাকলে 3 বছর পূর্বে, তার মানে আমাকে পাস্ট বার করতে দিই। যখন আমাকে পাস্ট বার করতে, তখন আমরা কি করব, এখান থেকে ধরে নেব, ধরে নিয়ে আমরা প্রেজেন্টে আসব, দিয়ে এটার সঙ্গে ইকুয়াল করব। এটা হচ্ছে নিয়ম। আর যদি আমাকে প্রেজেন্ট দিয়ে বলতো ফিউচার, তাহলে এখান থেকে সরাসরি আমরা যেতে পারবো। তো এখানে তাহলে লেখাটা আমি আর লিখছি না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো ধরে নি, কি ধরে নেব, যে ধরে নি, আচ্ছা লিখে দিই, ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। তাহলে প্রতি বছর 6.1/4% = 25/4% হারে হ্রাস পেলে 3 বছর পর ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়। কত হ্রাস পাবে? হ্রাস পেয়ে হয়, হ্রাস পায় না, হ্রাস পেয়ে হয়। তাহলে x ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে তাই মাইনাস, আর বলতে এখানে 25/4 r/100 হোল টু দি পাওয়ার 3 এতজন। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 মাইনাস এটা 25 দিয়ে 100 কে কাটলে 4, মানে 1/16 তার কিউব। লসাগু 16 হলে 16 মাইনাস 1 আপন 16 তার কিউব। দ্যাট মিনস x ইন্টু 15 কিউব, মানে 15 ইন্টু 15 ইন্টু 15 আপন 16 ইন্টু 16 ইন্টু 16। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্নানুসারে, কি বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এটা বলতে পারি যে এই যে যেটা পেলাম আমরা, দ্যাট ইজ x ইন্টু, এই যেটা পাওয়া গেছে আমাদের 15 ইন্টু 15 ইন্টু 15, 15 ইন্টু 15 ইন্টু 15 আপন 16 ইন্টু 16 ইন্টু 16, এটা ইজ ইকুয়াল টু কত, যেটা ওরা বলেছে। ওরা কতজন বলেছে, কতজন হয়েছে, 33750। তাহলে ইজ ইকুয়াল টু 33750। তো এখান থেকে আমাকে x এর মান ফাইন্ড আউট করতে হচ্ছে। তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, x ইকুয়াল টু যেটা লিখতে পারি সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 33750 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16
আপন 15 ইন্টু 15 ইন্টু 15। যদি ক্যান্সেল করো তাহলে ক্যান্সেল করলে কি হবে দেখো, 3 দিয়ে এটা ক্যান্সেল করলে 5, 3 দিয়ে এটা ক্যান্সেল করলে 3 1 1 2 5, আবার 5 দিয়ে যেটা ক্যান্সেল করো 2 2 5 0, আবার 3 দিয়ে এটা করলে 5, 3 এদিকে চলে আসছি 7, 3 দিয়ে করছি 5 0, আবার 5 দিয়ে যদি করো 1 5 0, তাহলে 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 10। আলটিমেটলি 16 16 256, তাহলে 256 ইন্টু 16 ইন্টু 10, এটা করলে কত হয়, কত হয়েছে অঙ্কুর? স্যার 40,960। 40,000। হ্যাঁ স্যার আমারও তাই। তাহলে আমাদের 3 বছর পূর্বে এতজন ছিল, বোঝা গেছে? পেজটাকে সেভ করে নিই আমরা। নেক্সট পেজে যাই। এই হচ্ছে আমার পরের যে দুটো সাম দেওয়া ছিল, সেই সাম দুটো হচ্ছে এই দুটো। কি বলেছে দেখো এখানে, সমাধানটা আশা করি হয়েছে সবার। তো নাম্বার 1 এরটা যদি আমরা দেখি, এখানে নাম্বার 1 এরটা যদি দেখি, তো এটাকে আমি কি করে নিচ্ছি, যে ধরে নিচ্ছি যে লেট এই x প্লাস 5 আপন 2 মাইনাস x, এটাকে আমরা ধরে নিলাম a। তাহলে এই অঙ্কটা কি হচ্ছে আমাদের দেখো, তাহলে এইটার জায়গায় আমি a পুট করে দিতে পারছি, কিন্তু এটার জায়গাতে a পুট করতে পারছি না। কিন্তু এই জিনিসটাকে যদি এই 2 মাইনাস এক্সটাকে যদি ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমি 1 বাই এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এ, তাহলে a বসাতে পারি। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে আমাদের এটা a প্লাস 1 বাই এ, সরি 2 ইন্টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 3। এই জায়গাটা যদি কারোর বুঝতে অসুবিধা থাকে বল, a প্লাস স্যার আরেকবার বলুন। 2 ইন্টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 3। বেশ, তাহলে দেখো আমি যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে আমাদের এখানে যে 2 মাইনাস এক্স, তার আগে ধরো আমাদের এটা দিয়েছে 3 বাই 2। এই 3 বাই 2 কে কি আমরা 1 বাই 2 বাই 3 লিখতে পারি? বড় দাগ কিন্তু এটা, আগে এটা বড় তো লিখতে পারি নাকি? এইটাকে কি হ্যাঁ এটা লেখা যায়? যায়। তাহলে সিমিলার হয়েছে, হ্যাঁ যেখানে 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 5 আছে, সেটাকে যদি আমি 1 বাই এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এক্স লিখি, তাহলে কি কোনো অসুবিধা আছে? না না নেই। তাহলে এই জিনিসটাকেই, ঠিক এই জিনিসটাকেই কিন্তু অ্যাপ্লাই করলাম। কোথায় অ্যাপ্লাই করলাম? এইখানটায় অ্যাপ্লাই করলাম। এটাকে তাহলে কি লিখছি, 2 তো যেমন আছে আছে, 1 বাই এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এক্স, আর এক্স প্লাস 5 বাই 2 মাইনাস এক্স কে আমরা এ ধরেছি, তাহলে 1 বাই এ হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের এই জিনিসটা এলো। এটা সলভ করা যাক, এটাকে যেভাবে সলভ করতে হয়। এর এলসিএম হচ্ছে a, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করো, 2 প্লাস 2 প্লাস 1 করতে হবে। তোমরা এটা করে দেখবে, এখানে দুটো লাইন হবে, আমি সেই দুটো লাইন করাচ্ছি না, তোমরা করে দেখবে, পাবে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, এখান থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, হয় a মাইনাস 1 0, নতুবা আইদার অর, নতুবা a মাইনাস 2 0। a মাইনাস 1 যদি 0 হয় তাহলে a ইজ ইকুয়াল টু 1, a মাইনাস 2 যদি 0 হয় তাহলে a ইজ ইকুয়াল টু 2। এবার তুমি দেখো এখানে a টা আমি কাকে ধরেছি, এইটাতে a কে ধরা আছে,
x প্লাস 5/2 মাইনাস x, তাহলে যেখানে যেখানে a দেখবো সেখানে সেখানে ভ্যালুটা বসিয়ে দেবো, অর্থাৎ x প্লাস 5/2 মাইনাস x ইকুয়াল টু 1। এটা একটা ইকুয়েশন, এখান থেকে একটা x এর ভ্যালু পাবো, এটাকে কোনাকুনি গুণ করে দিলে কত পাচ্ছি, এটাকে পাচ্ছি x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 মাইনাস x, x এদিকে আসলো 2x, এদিকে হচ্ছে মাইনাস 3, তাহলে এখান থেকে x এর একটা ভ্যালু পাচ্ছ মাইনাস 3/2। আবার যখন a ইজ ইকুয়াল টু 2 তখন যেটা পাবে সেটা হচ্ছে x প্লাস 5/2 মাইনাস x ইকুয়াল টু 2, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2x, মাইনাস 2x এদিকে x ছিল মাইনাস 2x, এদিকে আসলে প্লাস 2x মানে 5x, এদিকে হচ্ছে 4 মাইনাস 5 দ্যাট ইজ মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে এই হচ্ছে আমাদের দুটো সলিউশন, এই হচ্ছে একটা সলিউশন x ইকুয়াল টু মাইনাস 1/3, এই হচ্ছে একটা সলিউশন x ইকুয়াল টু মাইনাস 3/2। যদি এরকম ভাবে না করে তোমরা যদি সরাসরি করতে চাও তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, একবারে বেরোবে। তাহলে কেউ যদি বলে আমি লসও করে করবো তাহলেও হবে, কোনো ব্যাপার না, একই জিনিস বেরোবে। বোঝা গেল? গেল নাম্বার 1। আসছি নাম্বার 2। 30 টাকা। কত টাকা? 30 টাকা। 30 টাকা। দেখা যাক, 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি পেন্সিল পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন পেন্সিলের মূল্য নির্ণয় করো। তাহলে মানে কমে যাওয়ার আগে আমাকে পেন্সিলের মূল্যটা নির্ণয় করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ এখানে। তো ধরে নেওয়া যাক যে ধরি কমার পূর্বে না লিখে আগে লিখি, আগে 1 ডজন পেন্সিলের মূল্য ছিল x টাকা। তাহলে সেই সময় অর্থাৎ যখন পেন্সিলের মূল্য x টাকা ছিল, তাহলে তখন কত টাকার পেন্সিল কিনেছি আমি? 30 টাকায়। তাহলে তখন 30 টাকায় পেন্সিল পাওয়া গেছে কত ডজন? না 30 কে x দিয়ে ভাগ করে দেবো, এত ডজন। ঠিক আছে, এত ডজন মানে কতটি? ডজনকে সংখ্যা আনতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়, কারণ যেহেতু 1 ডজন সমান সমান 12টি, তাহলে এতটি পেন্সিল আমি আগে পেতাম। এবার এখন কি বলছে? বলছে এখন মূল্য কত টাকা কমে গেছে? 6 টাকা। 6 টাকা কমে গেলে এখন 1 ডজন পেন্সিলের দাম হবে আগে ছিল x টাকা, 6 টাকা কমে গেল x মাইনাস 6 টাকা। তাহলে এখন 1 ডজন পেন্সিলের দাম x মাইনাস 6 টাকা। তাহলে এখন আমি 30 টাকায় কটা পাবো? তাহলে এখন 30 টাকায় পাওয়া যাবে কত? 30/x মাইনাস 6 ডজন। ডজনকে সংখ্যা আনতে গেলে একই গল্প, সেই 12 দিয়ে গুণ করতে হবে। 30 × 12/x মাইনাস 6t। এবার যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে এটা, যে তাহলে আমার এইটা বেশি, এই সংখ্যাটা বেশি, না আমার এই সংখ্যাটা বেশি? কোন সংখ্যাটা বেশি কি করে বুঝবো? কোনটা স্যার বেশি? পরে বেশি পাবো, পেন্সিলের দাম কমে গেলে ওই জন্য পরেরটা বেশি। ভেরি গুড। তো এখানে এটা থেকেও যদি না বুঝতে পারি, তাহলে আমরা যেটা আমাদের যেটা এমনি কনসেপশন, সেই কনসেপশন থেকেও আমরা বুঝতে পারবো কি না, যদি দাম কমে যায় তো ন্যাচারালি আমরা বেশি পাবো। তার মানে প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন,
এই এখন যতগুলো পাচ্ছি 30 ইন্টু 12 আপন x মাইনাস 6, এর থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 30 ইন্টু 12 আপন x ইজ ইকুয়াল টু কত পাবো? কটা বেশি পাচ্ছি বলেছি? 3টি পেন্সিল বেশি পাচ্ছি, তাহলে ইজ ইকুয়াল টু 3। এটা ইজ ইকুয়াল টু 3। এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করতে হবে। 30 ইন্টু 12 তোমরা কমন নিতে পারো, 30 ইন্টু 12 কমন নিয়ে তারপরে লসাগু করতে পারো। লসাগু হচ্ছে আমাদের x মাইনাস 6 ইন্টু এক্স, তাহলে এখানে হবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। 3 দিয়ে এই 30 কে ক্যান্সেল করলে 10 আর এখানে থাকছে 1। তাহলে এবার ওপরে কত হচ্ছে আমাদের x মাইনাস x প্লাস 6 আপন x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1/120। এখানে মাইনাস x প্লাস x কেটে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা পেয়ে যাচ্ছি x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 720। তার মানে এখান থেকে যদি আমরা ইকুয়েশন ফরমেশন করি তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার যদি তোমরা এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করো, আমাকে বিয়োগ করে আনতে হবে 6। যদি কিছু না বুঝতে পারি আমরা, তাহলে আমরা 720 কে ভেঙে নেব। যে ভাঙি 30 আর 24। হ্যাঁ, 30 আর 24। তাহলে 30 আর 24 এ ভাঙলে দেখতে পাচ্ছি 30 আর 24 এর গুণফল 720 হয়, আর 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়। তাহলে এখান থেকে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করে এই জিনিসটা পাবে, দেখবে যে x মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 তোমরা এটা পাবে ইকুয়াল টু 0। এখান থেকে সেই আইদার এটা 0 অর এটা 0। এটা যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু 30, এটা যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস 24। তাহলে কোনো জিনিসের দাম তো মাইনাস 24 হতে পারে না। এক ডজন পেন্সিলের দাম মাইনাস 24 টাকা, মানেটা কি? সে পেন্সিলও দেবে বা 24 টাকা ঘুরিয়েও দেবে, সেটা তো হয় না। তাহলে আমাদের আনসার কোনটা? আমাদের আনসার এটা, x ইকুয়াল টু 30। এটা কে একজন বললো, অঙ্কুর বোধহয় সম্ভবত। এটাই ঠিক, বোঝা গেছে আশা করি। নেক্সট পেজে যাই আমরা। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, পরের অঙ্কটা আসি আমরা। খুব ভালো অঙ্ক এটা, আশা করি হয়েছে অনেকেরই। তো এইটা হলে দেখাতে বলেছে এটা, তো এটাকে কি করে প্রসিড করা হচ্ছে দেখো। আমাদের দেওয়া আছে 1/x মাইনাস 1/y proportionate 1/x minus y, or আমরা এটা দিয়ে কোনো কাজ হয় না, এটা আমরা জানি। তাহলে 1/x minus 1/y is equal to some constant, একটা k নিয়ে এলাম, into 1/x minus y লিখে দিলাম, যেখানে k টা হচ্ছে একটা ধ্রুবক এবং নট ইকুয়াল টু 0। এইবার এখানে কি করা হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে লসাগু কত হয় xy, এখানে কত হয় y মাইনাস x, এটা কত হচ্ছে k বাই x মাইনাস y। তো আমরা যদি গুণটুন করে দিই, এটা সেটা গুণ করলে কত হচ্ছে দেখো, xy মাইনাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস xy, এদিকে কত হচ্ছে kxy, তাহলে মাইনাস x স্কোয়ার, এদিকে xy 2xy, আর এখানে kxy দিকে আসলে মাইনাস kxy আর মাইনাস y স্কোয়ার। মানে জাস্ট এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে
এই রাইট হ্যান্ড সাইডে এটাকে শুধু এখানে নিয়ে এসেছি, আর লেফট হ্যান্ড সাইডে যেগুলো ছিল সেগুলোই আছে, শুধু এক্স ওয়াই যোগ করে 2xy লিখেছি। প্রত্যেকটা থেকে যদি আমরা প্রত্যেকটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস kxy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাই এটাকে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, দেখতে পাচ্ছ। দ্বিঘাত সমীকরণ কিন্তু হয়নি, এটা এখন দুটো ভেরিয়েবল দ্বিঘাত সমীকরণ হয় না। তার জন্য আমরা কি করছি, এই প্রত্যেকটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো সব দেখো, এটা তাহলে কি হচ্ছে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, এটা কত হচ্ছে কে মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই, এটা 1 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমরা শ্রীধর আচার্য যদি অ্যাপ্লাই করি, শ্রীধর আচার্য অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি বলতে এখানে কি কে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কে মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এখানে সংখ্যার কে ছাড়া কিছু নেই, তাহলে কেটাকে আমরা ধ্রুবক ধরেছি, আর সংখ্যাগুলো তো এমনি ধ্রুবক, তাহলে এটা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা ভাবতেই পারি। ইন জেনারেলি যখন আমরা প্রুফ করাটা শিখেছিলাম তখন কিন্তু এটাই বলেছিলাম যে আমাকে যেটা প্রপোর্শনেট প্রমাণ করতে দেবে আমি কি করব, বাঁ দিকেরটা আপন ডান দিকেরটা দেখাতে চাইবো ধ্রুবক। যদি দেখাতে পারি তাহলে লিখতে, এখানে অটোমেটিকলি সেটাই চলে এসছে আমাদের, দেখো যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে আমরা অনায়াসেই লিখতে পারি এক্স প্রপোর্শনেট ওয়াই। বোঝা গেল আশা করি। অসুবিধা আছে কারোর বুঝতে? সাতের 2 স্যার প্লাস মাইনাস 2 বেরিয়েছে। আচ্ছা স্যার আমারও তাই বেরিয়েছে। ঠিক আছে, দেখা যাক কি বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রথমতই নিচের দিকে যদি তাকাই তো দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আছে, তো এখানে প্লাস আছে, তার মানে আমরা যখন দেখেছি যে এরকম উল্টো, মানে এখানে যেটা আছে এটার উল্টোটা এখানে আছে, দেখো তখন আমি বলেছিলাম যে সরাসরি একে লসাগু করে দেবো, আমাকে হরে কোঅর্ডিনেশন করার দরকার নেই, এখানে পরে করবো। তো সরাসরি লসাগু করে দিই। লসাগু করলে আমাদের কত হবে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটার সঙ্গে যখন এটা গুণ হবে একই জিনিস আছে, তাহলে গুণ করলে কত হবে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলেছে, 14। এবার যদি তুমি ওপরের থেকে নিচের দিকে তাকাও, ওপরেরটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বলতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা কার সূত্র, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 14। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে ওপরে কত হচ্ছে
উপরে হচ্ছে আমাদের 2x² রুটের স্কোয়ার করলে জাস্ট রুটটা উঠে যাবে, নিচে x² মাইনাস এখানেও জাস্ট রুটটা উঠে যাবে, ইজ ইকুয়াল টু 14। এই 2 দিয়ে 14 কে ক্যান্সেল করে দিতে পারি, 7। তাহলে এখানে থাকছে ওপরে 2x² মাইনাস 1 আর নিচে থাকছে x² মাইনাস x² প্লাস 1 ইকুয়াল টু 7। x² গেল, তাহলে এখান থেকে 2x² ইজ ইকুয়াল টু 7 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে x² ইকুয়াল টু 4, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। একদম ঠিকই বেরিয়ে যায় তোমাদের। পেজটা সেভ করে নিই। বুঝতে অসুবিধা আছে কারোর? তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি। পরের অঙ্কটা তো বইয়ের অঙ্ক, যখন করিয়েছিলাম তখনও বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট ক্যালকুলেশনটা ভুল। মানে ইম্পর্টেন্ট বলতে কি, বুদ্ধি সেরকম কিছু নেই, জাস্ট ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো না করলে একটু প্রবলেম হয়ে যায়। তাহলে ফার্স্টে আমরা এই কথাটার উপর ফোকাস করি। কি কথা? না ABCD ক্রমিক সমানুপাতি। তো ABCD যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে ABCD ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি? আমরা জানি এটা নাম্বার 1 যে A/B যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, আবার যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, ইজ ইকুয়াল টু কে ধরি, নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা ধরে নেওয়া। তাহলে এখান থেকে আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এরকম যখন এরকম থাকবে যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু, তখন ওপর নিচে লিখবে, পাশাপাশি লিখবে না, কোনো নির্দিষ্ট নিয়ম না, জাস্ট আমি বলেছিলাম যে নিজের সুবিধার্থে এরকম ভাবে লিখলে সুবিধা হয়। দিয়ে নিচ থেকে ভ্যালু বের করতে করতে যাও। তাহলে সি ইজ ইকুয়াল টু কত? ডি কে। এখান থেকে বি ইজ ইকুয়াল টু কত? সি কে। সির মান যেহেতু ডি কে, তাহলে আমরা যদি এখানে সির জায়গায় ডি কে বসিয়ে দিই, সির জায়গায় ডি কে বসিয়ে দিলাম, সঙ্গে কে যেমন ছিল আছে, তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি ডি কে স্কোয়ার। আবার এইখান থেকে এ ইজ ইকুয়াল টু বি কে, বির মান কত পেলাম? বির মান পেলাম ডি কে স্কোয়ার। তাহলে বির জায়গায় যদি আমরা ডি কে স্কোয়ার বসিয়ে দিই, ডি কে স্কোয়ার ইন্টু কে, দ্যাট ইজ ডি কে কিউব। তাহলে আলটিমেটলি যে ভ্যালুগুলো আমরা পেলাম, এটা হচ্ছে এর ভ্যালু পেলাম হচ্ছে কিন্তু এটা ডি কে কিউব, বির ভ্যালু পেলাম কিন্তু এটা ডি কে স্কোয়ার, আর সির ভ্যালু তো আমরা পেলাম ডি কে। মানে মোদ্দা কথা, এই যে এখানে যে এ বি সি ডি ছিল, এই প্রথম তিনটেকে ডি আর কে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো এটাই হচ্ছে অঙ্ক। এবার যেটা আমাকে ইয়ে করতে দিয়েছে সেটা লিখি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। তো এটাকে আমি বলেছিলাম যে ভ্যালু এখন বসিও না, মানে নিজের সুবিধার্থে জাস্ট একে সূত্রে ভাঙিয়ে দাও, তারপরে মান বসাও, যোগ বিয়োগ করে, তাহলে সুবিধা হবে তোমাদের। এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস 2ca স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। দেখো এ স্কোয়ার ক জায়গায় আছে? এক জায়গাতেই আছে, তাহলে শুধু একটাই এ স্কোয়ার হবে। বি স্কোয়ার ক জায়গাতে আছে? দু জায়গাতে আছে, তাহলে 2b স্কোয়ার হবে। সি স্কোয়ার দেখতে পাচ্ছি দুটো জায়গাতে আছে, তাহলে 2c স্কোয়ার। ডি স্কোয়ার এক জায়গাতেই আছে, ডি স্কোয়ার। সব স্কোয়ার গুলো হয়ে গেল। এবার যদি আমরা এইগুলোকে লিখি, তাহলে কি কি থাকছে দেখো, 2bc 2ca আর 2bd। এইবার ভ্যালুগুলোকে পুট করো, এইবার ভ্যালুগুলোকে পুট করো। এ মানে কত? এ মানে ডি কে কিউব তার স্কোয়ার। বি মানে কত?
বি মানে ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সি মানে কত, সি মানে ডি কে তার স্কোয়ার, ডির মান তো কিছু নেই ডি, বি মানে কত ডি কে স্কোয়ার, সি মানে কত ডি কে, সি মানে ডি কে, এ মানে ডি কে কিউব, বি মানে ডি কে স্কোয়ার, আর ডি মানে হচ্ছে এমনি। এটা কত হচ্ছে তাহলে দেখো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু ডি স্কোয়ার কে কিউব টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 টু ডি স্কোয়ার কে স্কোয়ার। তাতে সুবিধা কি, সুবিধা হচ্ছে এটাই যে দেখো আমার এখানে কিছু ক্যান্সেল হয়ে যাবে, দেখো মাইনাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল। আর কি আছে দেখো, প্লাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে লিখছে এখানে, বাকি জিনিসগুলো কি আছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড এই পর্যন্ত রেখে রাইট হ্যান্ড সাইড ইয়ে করতে পারো, লেফট হ্যান্ড সাইড থেকেও তোমরা সরাসরিও করতে পারো। যদি এরকম ভাবে লেখো জিনিসটাকে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 কে আমরা ডি কে কিউবের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে টু ডি স্কোয়ার কে কিউব কে ডি কে কিউব ইন্টু ডি, আর এখানে তো ডি স্কোয়ার যেমন আছে আছে, তার মানে এটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার ডি কে কিউব মানে কি, ডি কে কিউব মানে তো এ, তাহলে সরাসরি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করেছিলাম, রাইট হ্যান্ড সাইড এসে শেষ করলাম। বোঝা গেল নিশ্চয়ই। বুঝতে অসুবিধা আছে কারো? এর পরে দিয়েছে যেটা, পেজটাকে সেভ করে নি, এর পরেরটা যেটা দিয়েছে সেটা এখানে হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো কারোর? শ্রেয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, বাড়িতে কি হয়েছে এগুলো পড়া? হ্যাঁ স্যার করেছি। বেশ, তো নাম্বার 2, a plus b minus c upon a plus b is equal to b plus c minus a upon b plus c, c plus a minus b upon c plus a। আরো একটা আমাকে কন্ডিশন দিয়ে রেখেছে এখানে, কন্ডিশনটা হচ্ছে এটা যে a plus b plus c not equal to 0। খুব মারাত্মক একটা কন্ডিশন, এই কন্ডিশনটা না দিলে আমরা অনেক কিছুই করতে পারবো। তো দেখা যাক কি করা যায় কি করা যায় না। প্রথমত আমরা যেটা লিখছি দেখো তো সেটা লেখা যায় নাকি। প্রথমত এটাকে লিখছি এরকম, a plus b by a plus b minus c by a plus b। ক্লাস 7 এর জিনিস, পদ বিশ্লেষণ, সেপারেশন। a plus b কে একটা সংখ্যা ভাবছি, মাইনাস থেকে একটা ভাবলাম, তাহলে a plus b by a plus b মাইনাস, মোদ্দা কথা এটাকে এটা লেখা যায় কি যায় না ডিপেন্ড করে যদি আবার এখান থেকে এটা ফিরে পাই। তো এই লসগু কত, লসগু a plus b, ওপরে কত হবে a plus b minus c, তাহলে এটাকে এটা লেখা যায়। সিমিলার ওয়েতে পরেরটাকেও আমরা লিখছি একই রকম ভাবে, b plus c by b plus c minus a by b plus c, তারপরটাকে লিখছি c plus a
বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস। তাতে সুবিধা কি হচ্ছে দেখো, এই যে প্রত্যেকটা এইগুলো সব কেটে গিয়ে প্রত্যেকটার প্রথমে কত থাকছে, প্রত্যেকটা প্রথমে থাকছে 1। তার মানে কি লিখতে পাচ্ছি আমরা, 1 মাইনাস এটা, এখানেও 1 মাইনাস এটা, এখানেও 1 মাইনাস এটা। তাহলে সবার সঙ্গে একটা করে 1 আছে। তাহলে যদি প্রত্যেকটা থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে আমার কত হবে, সি বাই এ প্লাস বি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে তো মাইনাস বি বাই সি প্লাস এ। প্রত্যেকটাকে এবার যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে, সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। এবার যদি আমরা ব্যস্ত প্রক্রিয়া করে দিই, ব্যস্ত প্রক্রিয়া মানে কি, উল্টে যায় তো, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। কি লিখবো এখানে, ব্যস্ত প্রক্রিয়া। আবার কি করছি, যোগ প্রক্রিয়া করছি। যোগ প্রক্রিয়া মানে কি, ওপরের সঙ্গে নিচেরটা যোগ করে ওপরে বসে, ওপরের সঙ্গে নিচেরটা যোগ হয়ে ওপরে বসে, নিচেরটা একই থাকে, ওপরের সঙ্গে নিচেরটা যোগ হয়ে ওপরে বসে, এটা কি করলাম, যোগ প্রক্রিয়া। তাহলে দেখো এই যে ওপরে সবকটা এ প্লাস বি প্লাস সি চলে এসছে না, যেহেতু ওপরে সবকটা এ প্লাস বি প্লাস সি চলে এসছে এবং যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দিয়েছে, তাহলে আমি এ প্লাস বি প্লাস সিটা কেটে দিতে পারি এখানে প্রত্যেকটা। কত থাকছে, 1 বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি। আবার যদি ব্যস্ত প্রক্রিয়া করি, তাহলে সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, লিখে দাও ব্যস্ত প্রক্রিয়া। তাহলে সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি যদি হয়, এটাকে তো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি লেখাই যায়। বোঝা গেল নিশ্চয়ই? বুঝতে অসুবিধা আছে কারো? সেভ করি, পরের পেজে যাই। এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে জাস্ট বইয়ের দুটো উপপাদ্য। বইয়ের দুটো উপপাদ্য ছিল, বইয়ের উপপাদ্যগুলো আশা করি হবে, তবুও জাস্ট আমি একটু করে রিমাইন্ড করে দিই। নাম্বার 1 এরটা কি বলেছে, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার মানেটা কি, মানেটা হচ্ছে এটাই যে কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আছে, যে কোনো একটা চতুর্ভুজ আছে বৃত্তের, দিয়ে আমাকে বলছে যে বৃত্তস্থ, এটা বৃত্তের কেন্দ্র তো থাকবেই। তো ধরা যাক হচ্ছে আমার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই যদি আমার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে হচ্ছে এটাই যে এই কোণের সঙ্গে এই কোণের যোগফল 180, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে হবে, দ্যাট ইজ বিএডি প্লাস বিসিডি, এটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ বা 180। আর হচ্ছে আমার এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল 180, অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি।
এই প্রমাণটা দুভাবে করে দেওয়া আছে বইতে। প্রথমে যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে এটা, আমরা একটা অঙ্কন করছি। এখানে কি অঙ্কন করছি না, এই যে ও এ অঙ্কন যেটা করছি আমরা সেটা হচ্ছে ও এ এবং ও সি, এটা যোগ করে দিচ্ছি আমরা। যখনই যোগ করে দিচ্ছি তখনই আমরা এই যে বৃত্তচাপটা আছে, অর্থাৎ এ বি সি যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটার উপরে এটা পাচ্ছি কেন্দ্রস্থ কোণ, এটা পাচ্ছি পরিধিস্থ কোণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখান থেকে আমরা লিখছি যেটা, সেটা হচ্ছে AOC ইজ ইকুয়াল টু বা ADC ইজ ইকুয়াল টু হাফ AOC, এটা লিখতে পারি। আবার যদি এই বৃত্তচাপের রেসপেক্টে আমরা দেখি, যদি ADC বৃত্তচাপের রেসপেক্টে দেখি, তাহলে আমরা কি দেখব না এই স্যার হ্যাঁ স্যার বলছি সুতনুকা স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে, ওর মাইকটা অন হচ্ছে না বলে বলতে পারছি না, ওই জন্য আমি বললাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যদি এই বৃত্তচাপটার রেসপেক্টে দেখি, তাহলে এই কোণটা দেখতে পাচ্ছি কি আমার এখানে এরকম বেঁকে আছে। তাহলে আমরা যখন কোনো একটা অ্যাঙ্গেলকে চিহ্নিত করি সবসময় এই অ্যাঙ্গেলটাই বলি, কিন্তু এটাও তো কোণ হতে পারে নাকি? এটা কি কোণ? এটা যদি আমার এবিসি অ্যাঙ্গেল হয়, তাহলে আমি যদি এবিসি অ্যাঙ্গেল যদি এটাকে বলি, তাহলে এটাকে কেন বলবো না? এটাকে বলবো না, বলবো। ওটাকে আমরা বলি কি প্রবৃদ্ধ এবিসি। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই প্রবৃদ্ধ এওসি। এই প্রবৃদ্ধ এওসি যখনই অ্যাপ্লাই করছি, তাহলে পরেরটাই লিখছি যে এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ এওসি। তাহলে এওসি হলুদ, প্রবৃদ্ধ এওসি সবুজ, মিলিয়ে একটা পুরো এক পাক ঘুরে যাচ্ছি, মানে 360। তাহলে এই দুটোকে যোগ করে যে এডিসি প্লাস এবিসি, অর্থাৎ এইটা প্রমাণ হয়েছে আমাদের এডিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 360। 360কে হাফ দিয়ে গুণ করলে পাবো 180। অনুরূপে লিখে দেবো যে ওডি আর বিও যোগ করে আমরা বাকিটা পাচ্ছি, তাই লালটা পাচ্ছি। এভাবে এই প্রমাণটা করেছি আমরা। আর এর যেটা অল্টারনেটিভ প্রমাণ, সেটা হচ্ছে আমরা দুটো কর্ণ টেনে নিয়েছিলাম। মনে করে দেখো যে এসি কর্ণ বিডি কর্ণ টেনে নিয়ে ওই এই যে কোণগুলো আছে, এই কোণগুলো রেসপেক্টে এই কোণটা সমান, আবার এইটা সমান। তাহলে এইটা আর এই পুরো কোণটা যোগ করলে 180 হয়, এইটা পুরো যোগ করলে 180 হয়। দুটো কোণ যেহেতু সেম হয়ে যাচ্ছে, সেই দুটো কোণ বাদ দিয়ে এটা যোগ করলে 180। এটা এভাবে প্রমাণ করেছি আমরা। এটা বিকল্প প্রমাণ দেওয়া আছে। নাম্বার 2 তো দেখতেই পাচ্ছ, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। বিবৃত করো মানেই হচ্ছে বিবৃতি, কিন্তু বারবার করে বলছি বিবৃতিটা হচ্ছে এটা যে যদি আমাদের এখানে একটা কোনো সমকোণী ত্রিভুজ থাকে, বিবৃতিটা কিন্তু মাথায় রাখতে হবে। বিবৃতিটা হচ্ছে আমাকে এটা দেওয়া যে এই যে অতিভুজটাকে ভূমি ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এইটাকে ভূমি ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এই বাহুটাকে ভূমি ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, অর্থাৎ এইটার ক্ষেত্রফল, এবং আরেকটা বাহুকে ভূমি ধরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এইটার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো কি হবে না, এই ক্ষেত্রফলগুলো আমাদের যোগফলটা এইগুলোর সঙ্গে সমান। তো মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এটা যে এই যে এখানে যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল, এখানকার যে বর্গক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফল, এখানকার যে বর্গক্ষেত্র তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল, এই নীল দুটোর ক্ষেত্রফল আর হলুদের ক্ষেত্রফলটা সমান। এটাকে ভাষায় লিখতে হবে। তাই কেউ যদি পিথাগোরাসের উপপাদ্য মানেই লিখে দেয় অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সে কিন্তু ঠিক লিখবে না। তাহলে আমি যা স্টেটমেন্টটা এখানে লিখিয়ে দিচ্ছি, স্টেটমেন্ট, হোয়াট ইজ স্টেটমেন্ট? স্টেটমেন্ট হচ্ছে এটা যে কোনো সমকোণী ত্রিভুজের
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা পাবো কি করে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু জানি, তো অতিভুজটা যদি সি ধরা হয় তাহলে সি স্কোয়ার। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি করবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এই বাহুটা যদি বি হয় তাহলে এটা বি স্কোয়ার, এই বাহুটা যদি এ হয় তাহলে এটা এ স্কোয়ার। তাই আমরা বলতে পারি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই বলতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বাদবাকি দুটো বাহুর বর্গের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল রিপ্রেজেন্টেশন বা স্টেটমেন্ট নয়। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহুটাকে সি ধরেছি, তাহলে সি স্কোয়ার, কারণ সি স্কোয়ার করে তবেই হলুদ বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল পাবো। আবার এটা যদি এ ধরা হয়, এটা সি, এটা এ, এটা যদি বি ধরি, তাহলে এটা এ ধরা মানে এটা স্কোয়ার, এটা বি ধরা মানে এটা বি স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। এই বর্গক্ষেত্রটা এই বি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আঁকা হয়েছে, তাহলে এই ক্ষেত্রফল বি স্কোয়ার। তাই এটা লেখা হয় অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস, বা স্টেটমেন্ট কিন্তু ওটা নয়। স্টেটমেন্ট কিন্তু আমাদের এইটা। যদি এটা না লিখে কেউ এটা লিখে তাহলে 1 নম্বরটা কাটা যাবে, যদি উপপাদ্য ঠিক করে 4 নম্বর পাবে। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 10, নাম্বার 10 এর 1 এরটা এবিসি ত্রিভুজ আছে, তার এ সমকোণ। একটা এবিসি ত্রিভুজ এঁকে নিচ্ছি, যার এ বলছে সমকোণ। অনেকেই করে দেখিয়েছে আমাকে, তার মানে পারা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। এ সমকোণ, তাহলে এইটা এ নাম দেওয়া যাক, এটা বি, এটা সি। আর কি বলেছে আমাদের? সিডি মধ্যমা। মধ্যমা কাকে বলে নিশ্চয়ই মাথায় আছে সবার। মধ্যমা হচ্ছে যে কোনো একটা, যেহেতু সিডি মধ্য, মানে সি থেকে আমি টানবো, সি থেকে আমি কোথায় টানবো? এখানে টানবো না, এখানেও টানবো না, এখানে ঠিক মিডিল পয়েন্টটা, যেটা ধরা যাক এটা মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট পর্যন্ত টানলে সেটাই হবে মধ্যমা, এবং সেটা বলছে সিডি। তাহলে মধ্যমা যদি হয়, তাহলে প্রথম কথা এখানে এডির সঙ্গে বিডি সমান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মধ্যবিন্দু যেহেতু বললাম মধ্যমা মানে মধ্যবিন্দু, তাহলে দুটো সমান হবে। তাহলে প্রথমত যদি এবিসি সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবি যেহেতু এডির সঙ্গে বিডি সমান, তাহলে এবি কে আমরা 2AD যদি লিখি, নিশ্চয়ই ভুল লিখবো না। এডি কে 2 দিয়ে গুণ করলে এবি, তাহলে এবির জায়গায় আমরা সেই 2AD বসিয়ে দিতে পারি। 2AD স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। 2AD স্কোয়ার মানে কত? এখানে 4AD স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এসি মানে কত? দেখো এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজটা, যদি এই ত্রিভুজটার দিকে তাকাও তোমরা, যদি এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পেতে পারি? এসি, অর্থাৎ এই বাহুটা। সেটাকে কি লিখতে পারবো? সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে 4AD স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার চলে গেলে কত থাকে? 3AD স্কোয়ার। আর এখানে আছে সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এই হয়ে গেল প্রমাণ। দেখো এটাই দিয়েছিল আমাদের। আশা করি বুঝতে সমস্যা নেই কারণ। 10-এর 2-এরটা যদি দেখো, 10-এর 2-এরটা বলছে, প্রথম কথা বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, মানে একটা বৃত্তের মধ্যে যদি আমি কোনো ট্রাপিজিয়ামকে যদি আঁকি, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা মাথায় রাখতে হবে। যার এক জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হতেই হবে, বাকিগুলো হোক না হোক দেখার দরকার নেই। তো তো এবার এটা যোগ করে দিই।
তাহলে এই যদি আমার একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয়, যদি তার নাম দিই আমি এ বি সি ডি, তাহলে আমাকে প্রথমেই বলে দিতে হবে যে ধরি এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল, মানে একজোড়া তো সমান্তরাল বাহু, সেটা আমাকে মেনশন করে দিতে হচ্ছে। তাহলে আমাকে যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হতে হয়, তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে এখানে? যেটা প্রমাণ করতে হবে দ্যাট ইজ এডি ইজ ইকুয়াল টু বিসি। এটা প্রমাণ করার জন্য আমরা কি করে নিচ্ছি, আমরা তাহলে আমাকে প্রমাণ করতে হবে কিন্তু এটা মাথায় থাকে, এটা এডি ইজ ইকুয়াল টু বিসি। এটা প্রমাণ করার জন্য আমরা কি করছি না, ফার্স্ট অফ অল এসি বিডি দুটো কর্ণ টেনে নিলাম। যখনই দুটো কর্ণ টেনে নিচ্ছি তার আগেই এবিসি টু বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তো আমরা জানি। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল কত হয় না 180 ডিগ্রি। লিখে নিই, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো যেহেতু এই দুটো সমান্তরাল, কে ডিসির সঙ্গে এবি সমান্তরাল, তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণটার সঙ্গে না এই পুরো কোণটার সঙ্গে এই পুরো কোণটার যোগফল 180 ডিগ্রি হবে, এটা আমরা বলতে পারি। কেন বলতে পারি না, সে ক্লাস 8-এ চলে যাও, দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা সরলরেখা যদি ছেদ করে, দুটো সমান্তরাল সরলরেখা যদি দুটো সরলরেখা যদি ছেদ করে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই যে দুটো অন্তস্থ কোণ, এটা এবং এটা, এই দুটো অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি হয়, সিমিলার হয়েছে এটা যোগফল 180 ডিগ্রি। সেই হিসেবে আমি বলছি বিসির সঙ্গে এবি সমান্তরাল, বিসি ভেদক, তাহলে এই কোণটা এবং এই কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তো লিখছি অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল এবিসি যোগফল হচ্ছে 180। কেন 180 হলো না, শর্তটা হচ্ছে এটা যে এবি সমান্তরাল ডিসি এন্ড বিসি হচ্ছে কি ভেদক। তাহলে এই দুটো কোণের যোগফল 180, আবার নিচের দুটো কোণের যোগফল 180। তাহলে আমরা এই দুটো কোণের যোগফলের সঙ্গে এই দুটো কোণের যোগফলকে সমান করে দিতে পারি, তাই তো? বিসিডি এবিসি এটাকে বিএডি এসিবি না লিখে এই কোণটা যোগফল 180 লিখে, মানে এটা তো হয়। আবার আরেকটা কোণও তো হয় যে এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু 180। তাহলে এইটা এবং এইটাকে যদি ইকুয়াল করে, দেখো এবিসি এবিসি ক্যান্সেল হয়ে গেলে তোমার এখানে পড়ে থাকবে বিসিডি আর ওদিকে পড়ে থাকবে এডিসি, এই দুটো কোণ সমান। তাহলে এবিসি বলতে আমার এই কোণটা, বিসিডি এডিসি বলতে আমার এই কোণটা, আর বিসিডি বলতে আমার এই কোণ। এবার যদি আমরা এই সিডিএ আর বিসিডি ত্রিভুজটার দিকে যদি তাকাই, আমি কোন ত্রিভুজগুলোর দিকে তাকাচ্ছি? আমি তাকাচ্ছি হচ্ছে এইটা সিডি এ ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ, যার মধ্যে এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে কমন, এই বাহুটা হচ্ছে কমন আমাদের। তাহলে আমি এই কোণের সঙ্গে এই কোণ সমান পেয়েছি, এই কোণের সঙ্গে এই কোণ সমান। কেন? একই পরিদৃষ্ট কোণ। আর এই বাহুটা কি? সাধারণ বাহু, ত্রিভুজ দুটো সর্বসম। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তখন এই ত্রিভুজের এডি বাহুর সঙ্গে এই ত্রিভুজের বিসি বাহু সমান, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। স্যার প্রমাণটা আরেকটু একটু বুঝিয়ে দেবেন? তাহলে পরের পেজে গিয়েই বোঝাই, তাই তো?
এটা দিয়েছে আমাকে প্রমাণ করতে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলতে আমাকে একটা বৃত্ত আঁকতে হচ্ছে, তার মধ্যে আমাকে একটা ট্রাপিজিয়াম আঁকতে হচ্ছে। এর মধ্যে যখন কোনো ট্রাপিজিয়ামকে আমরা আঁকবো তখন আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে এটা, যে ট্রাপিজিয়ামের কিন্তু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এটা হচ্ছে সমান্তরাল বাহু। আর এই দুটো হচ্ছে তির্যক বাহু। তাহলে সমদ্বিবাহু যদি হতে হয় তাহলে তির্যক বাহুগুলোকে সমান হতে হবে, তাছাড়া তো হবে না। তো প্রথমত ধরা যাক যেটা হচ্ছে একটা এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম লিখতে হবে, যার এটা লিখতে হবে যে ধরি এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল ডিসি। তাহলে আমাকে প্রমাণটা কি করতে হবে এখানে? যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এটাই, যে প্রমাণ করতে হবে এটি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ এডির সঙ্গে বিসি সমান। যদি এটাকে আমরা প্রমাণ করতে পারি, কারণ তির্যক বাহু ছাড়া তো অন্য দুটো বাহু তো সমান হতে পারে না, সমান্তরাল বাহু দুটো, তবেই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে আলটিমেটলি এটা, যে এডির সঙ্গে বিসি সমান, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো এটা প্রমাণ করার জন্য যে কনস্ট্রাকশনটা আমরা করছি সেটা হচ্ছে এটা, যে এর সঙ্গে সি কে যোগ করছি, বির সঙ্গে ডি কে যোগ করে দিচ্ছি। তো এটা আমরা লিখছি অঙ্কন। কি অঙ্কন হচ্ছে আমাদের? আমাদের অঙ্কন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে এসি ও বিডি কর্ণ টানলাম। বেশ, এবার যদি আমরা প্রমাণে আসি, আমাদের প্রমাণ কি বলছে? প্রমাণ বলছে এটা, যে যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা এটা তো বলতেই পারি যে এডিসির সঙ্গে এবিসির যোগফল 180। তুমি এটা নিয়েও কাজ করতে পারো, আবার তুমি অল্টারনেট উল্টোটা যেটা লেখা হয়েছে, ধরো বিএডি তার সঙ্গে বিসিডির যোগফল 180, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। যদি তুমি এটা লেখো তাহলে তুমি কোনটা লিখছো দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা নিচ্ছ, তাই তো? তাহলে তখন তুমি যখন এই সমান্তরাল সরল রেখার রেসপেক্টে যখন ভাববে, তখন তুমি বিসি কে ভেদক নেবে, তাহলে এই কোণটার যোগফল 180 হয়ে যাবে তখন সেই রেসপেক্টে। আর তুমি যদি এই কোণ দুটো নাও, যে বিএডি আর বিসিডি, তাহলে বিএডি বলতে কোনটা আমাদের? বিএডি বলতে আমাদের এই কোণটা, আর বিসিডি বলতে আমাদের এই কোণটা। তাহলে তখন তুমি কাকে নেবে? তখন তুমি এবির সঙ্গে ডিসি সমান্তরাল, তখন তুমি এডি ভেদক বলবে, তাহলে এই দুটো হলুদ কোণ সমান হয়ে যাবে। এইটা আর এইটার যোগফল 180, আবার এইটার যোগফল 180, তার মানে এইগুলো সমান হয়ে যাবে তখন। তাহলে আমরা এখানে কি বলছি? প্রমাণ হচ্ছে এটা লিখছি, দিয়ে বলছি যে আবার এখানে কাকে কাকে নিয়েছি আমি? এডিসির সঙ্গে এবিসি, মানে আমি এই কোণটার সঙ্গে এই কোণটা নিয়েছি, তাহলে আমি এইটা আর এইটা নিচ্ছি, ঠিক আছে? আবার এবি সমান্তরাল ডিসি, এবং এই ভেদকটা কাকে নিলাম? বিসি ভেদক নিলাম। তাহলে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, বিসি যদি ভেদক হয়, তাহলে এই কোণটার যোগফল অন্তস্থ কোণ হিসেবে 180 ডিগ্রি হবে, লিখছি। সুতরাং অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি এটাও হচ্ছে 180। ধরো এইটাকে যদি 1 নম্বর দাও, এইটাকে যদি 2 নম্বর দাও, তাহলে 1 আর 2 লক্ষ্য করে দেখো, এই দুটো যোগফল 180, আবার এই দুটো যোগফল 180। তাহলে আমরা 1 আর 2 থেকে তো এটা বলতেই পারি যে এডিসি প্লাস এবিসির যোগফল যা হয়, এবিসি প্লাস বিসিডির যোগফল তাই হয়।
তাহলে এখানকার এবিসি এখানকার এবিসি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। এইবার চলে এসো এই দুটো ত্রিভুজে, কোন দুটো ত্রিভুজ? এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা। এই যে দুটো ত্রিভুজের দিকে দাগ ধরো, সেই দুটো ত্রিভুজের দিকে চলে এসো। আমরা কিন্তু এই দুটো কোণ সমান প্রমাণ করে দিয়েছি, এইটা আর এইটা। এবার যদি চলে আসো ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ বিসিডি, তাহলে তুমি দেখো প্রথমত একটু আগে যে কোণ দুটো তুমি সমান প্রমাণ করেছো, এডিসির সঙ্গে বিসিডি সমান, লিখে ফেলো। এই কোণ দুটোর দিকে তাকাও, এইটা আর এইটা। এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটার ওপরে এই দুটো কি পরিধিস্থ কোণ না? তারা সমান হতে বাধ্য, ডিএসির সঙ্গে ডিবিসি। আর এই যে ডিসি যে বাহুটা, ডিসি বাহুটা এই ত্রিভুজটারও বাহু, ডিসি বাহুটা এই ত্রিভুজটারও বাহু, তাহলে ডিসি সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এই ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিসিডি। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের এডি বাহুর সঙ্গে ওই ত্রিভুজের বিসি বাহু সমান, এটা তো আমরা বলতেই পারি। সেটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল, এটা লেখার দরকার নেই। যদি এটা লিখি তখন আমি আবার এইটা লিখবো না, তখন বিসি ভেদক লিখবো না, তখন কি হয়ে যাবে? এডি ভেদক লিখে অন্য কোণ দুটো হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এখানে আমাদের যা ক্লাস ছিল সেটা এটা হয়ে গেল। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। আগের দিনকে যে দুটো অঙ্ক, তার মধ্যে মেঘের যে অঙ্কটা ছিল স্কুলের দেওয়া ছিল, সেই অঙ্কটা দুটোই প্লাস আসছে, মাইনাস আসছে না। আর সুতনৌকার যে অঙ্কটা, সেই অঙ্কটা এখনো কিছু করে উঠতে পারিনি। আর কারো কিছু কোয়ারিজ আছে? কারো কোনো কোয়ারিজ আছে? স্যার বলছি আমাদের 23.3টা আরেকবার করিয়ে দেবেন, ওটা তো অনলাইনে হয়েছিল হোয়াটসঅ্যাপে। কোশ্চেন ব্যাংক থেকে যা অঙ্ক হচ্ছে সেখানে কি 23.2 অঙ্ক নেই? হ্যাঁ আছে। তাহলে তো হচ্ছে তো 23.2 কেন? সব চ্যাপ্টারই হচ্ছে। কোন চ্যাপ্টার হচ্ছে না বাবা? 23.2 তে কি আছে? ত্রিকোণমিতি তো, ত্রিকোণমিতি আছে না? হ্যাঁ স্যার, শেষের দিকের অঙ্কগুলো। কোন অঙ্কগুলো শেষে? বলছি স্যার। স্যার পেজ নাম্বার 303-এর 11টা পাচ্ছি না। কি অঙ্কটা দিয়েছে? বলছে থিটা ব্র্যাকেটে থিটা ব্র্যাকেটে 0 ডিগ্রি হ্যাঁ লেস দেন ইকুয়াল টু হ্যাঁ থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হুম, ব্র্যাকেট ক্লোজ এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, cos স্কয়ার থিটা মাইনাস 3 এটা cos থিটা সত্য প্লাস হবে। 1। হ্যাঁ মিডল টার্ম ফ্যাক্টর কর, এটা কি x ভেবে নেই cos থিটাটাকে। এটা কত হচ্ছে? মিডল টার্ম ফ্যাক্টর করলে 2x² মাইনাস 2x, এটা করি তো।
তাহলে এখান থেকে 2x কমন নিয়ে লিখি x minus 1, মাইনাস কমন নিয়ে লিখি x minus 1, তাহলে এখান থেকে x minus 1 কমন গেলে 2x minus 1 0, তাহলে এখান থেকে লিখি হয় x minus 1 0, না হয় 2x minus 1 0, তাহলে হয় x equal to 1, না হয় 2x equal to 1, তাহলে x এর মান হাফ। এবার তুই শুধু x এর জায়গায় cos থিটা বসিয়ে যদি যাস, একই তো ঘটনা ঘটবে। 2 cos square theta minus 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। এটা হবে 2x এর পরিবর্তে এখানে 2 cos theta কমন যাচ্ছে, তাহলে cos theta minus 1, এখান থেকে মাইনাস কমন গেলে cos theta minus 1, এখান থেকে cos theta minus 1, 2 cos theta minus 1, তাহলে cos theta is equal to 1 আর cos theta is equal to half। এবার cos এর কত মান 1? 0 cos 0 আর cos এর কত মান হাফ? 60 তাহলে থিটা হচ্ছে 0 ডিগ্রি আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। এই হচ্ছে আমার দুটো। তাই সেই 0 আর 60 কি এর মধ্যে আছে, ইন বিটুইন, ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে 0টাকেও নিতে হবে, আর এর মধ্যেই তো 60টা আছে, তাহলে এই দুটো মান, অসুবিধা তো কিছু নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বল স্যার ভেদের অঙ্ক স্যার। বল। ax plus by proportional to root over xy হলে এক মিনিট ax plus by proportional to root over xy হলে প্রমাণ করো ax square plus by square proportional to xy। এটা অঙ্কটা আজকে করলি, তোর এই অঙ্কটা আজকে করলি। প্রথমত এটা দিয়ে কোনো কাজ হয় না, এটা আমরা জানি। তো ওটা দিয়ে যখন কোনো কাজ হয় না, তো আমাকে এটা ধ্রুবক নিয়ে আসতে হবে। x by is equal to k root over xy। এবার দেখ, যদি আমরা কি বলবো, এটাকে যদি আমরা এটা লিখি root over ax তার হোল স্কয়ার, এটাকে যদি লিখি root over by তার হোল স্কয়ার মাইনাস k root over xy equal to 0, এটাকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে লেখা যায়, আচ্ছা না না না, এটাকে বোথ সাইডে স্কয়ার করে দে, এটাকে বোথ সাইডে স্কয়ার করে দে। এটাকে বোথ সাইডে স্কয়ার করলে কত হবে, ax প্লাস by এর হোল স্কয়ার, আর এদিকে হবে k স্কয়ার ইনটু xy। তো এটাকে সূত্রে ভাঙলে কত হবে, a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস k স্কয়ার xy 0। তাহলে আমরা কত পাবো, আমরা পাচ্ছি হচ্ছে তার আলটিমেটলি a স্কয়ার x স্কয়ার প্লাস 2ab মাইনাস k স্কয়ার xy প্লাস b স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 0। এই প্রত্যেকটাকে যদি আমরা যদি b স্কয়ার y স্কয়ার দিয়েই ভাগ করি, বা শুধু যদি y স্কয়ার দিয়েও ভাগ করি, এটা কত হবে, a স্কয়ার x বাই y এর হোল স্কয়ার প্লাস 2ab মাইনাস k স্কয়ার ইনটু x বাই y প্লাস b স্কয়ার 0। এবার যদি এখান থেকে আমরা শ্রীধর আচার্য যদি অ্যাপ্লাই করি, তাহলে x বাই y এর এটা একটা দ্বিঘাত সমীকরণ,
তাহলে সে একই গল্প, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এই পুরোটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। যা খুশি থাক, হাতি ঘোড়া ছাগল, এটা হচ্ছে ধরে নিচ্ছি এম। কেন? এটা হচ্ছে ধ্রুবক, কে আছে, 2 আছে, এ আছে, বি আছে, সব ধ্রুবক। তার মানে এখান থেকে এটা পাচ্ছি এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই, এটা থেকে গেল। এবার যেটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছে, সেটার যদি আমি, যেহেতু প্রপোর্শনাল প্রুফ করতে হয়, প্রপোর্শনাল প্রুফ করার ইয়ে কি আমাদের, এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই লিখতে হবে। তাহলে এক্স এর জায়গায় যদি এম ওয়াই বসিয়ে দিই, তাহলে এ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় এম ওয়াই বসিয়ে দিলে ওপর থেকে ওয়াই স্কোয়ার, নিচের থেকে ওয়াই স্কোয়ার কমন গেলে কেটে গেলে পড়ে থাকে এ এম স্কোয়ার বাই বি বাই এম। এটা আর কিছু হোক আর না হোক কি ধ্রুবক। তাহলে এটা বা এটা যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা এটা অনায়াসই লিখতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার, আরেকটা অঙ্ক আছে স্যার, অনুপাত সমানুপাতের। বল। আচ্ছা, এটা আমি সেভ করছি না, এটা তাহলে আমি সেভ করছি না। স্যার সেভ করে নিন না স্যার, পাঠিয়ে দেবেন, একটু পাঠিয়ে দেবেন স্যার, আমাকে একটু সেভ করে নিন না। লেখাটা বাজে লিখেছি তো, তাই বলছি। হ্যাঁ বল। স্যার বলছি স্যার, স্যার বলছে যে এডি মাইনাস বিসি